অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ইকোনমিক্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ে আজকের এই ক্লাস। যেহেতু তোমরা পরীক্ষার্থী, তাই যে টপিকগুলো একটু জটিল বোঝানোর প্রয়োজন আছে, সেই টপিকগুলো ধারাবাহিকভাবে প্রতি শনিবার আলোচনা করব। আশা করি প্রতি শনিবার ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো সবাই করবে। তো আমি আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। সংখ্যা পদ্ধতি কি? কোন সংখ্যাকে লেখা বা প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি কিন্তু এগুলো সংক্ষেপে আলোচনা করতেছি। কোন সংখ্যাকে লেখা বা প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আর সংখ্যা প্রকাশ করার জন্য বিভিন্ন প্রতীক্ষা অঙ্ক বা ডিজিট, যেমন 1 to 5, এটা কি একটা সংখ্যা। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, বাংলা হচ্ছে সমষ্টিগত বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, বাংলা হচ্ছে অবস্থানগত বা স্থানিক সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতি স্থানীয় মান বা অবস্থান বা বেসের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে। তাহলে যে সমস্ত সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য স্থানীয় মান, অবস্থান এবং বেসের উপর নির্ভর করতে হয় না, তাকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা প্রতীকগুলোর শুধু নিজস্ব মান থাকে, কোনো বেস, স্থানীয় মান থাকে না। যেমন নন পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান সংখ্যা, টেলি চিহ্ন, এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল হচ্ছে যেই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মৌলিক চিহ্ন, বেস এবং এর অবস্থান বা স্থানীয় মানের উপর নির্ভর করতে হয়, তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য স্থানীয় মান লাগবে, মৌলিক চিহ্ন লাগবে, বেস লাগবে, তাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন বাইনারি সংখ্যায় দুইটা মৌলিক চিহ্ন, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, এবং এর বেস হচ্ছে কত? 2। তাহলে বাইনারি সংখ্যাটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। বিট একটু জেনে নি। বিট হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1, এই দুটো অঙ্ক ব্যবহার করা হয়। এই 0 এবং 1 কে বলা হয় এক একটা বিট। তাহলে 0 একটা বিট আর 1 একটা বিট। 0 কে বলা হয় বিট, 1 কে বলা হয় বিট। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ক বলতে কি 0 অথবা 1 এক একটি বিট। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে একটি সংখ্যার মান ব্যাখ্যা করার জন্য আমাদের তিনটি ডাটার প্রয়োজন হয়। একটা পজিশনাল সংখ্যা হতে হলে তিনটা শর্ত থাকতে হবে। একটা হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকতে হবে, ব্যবহৃত সংখ্যা পদ্ধতির বেস থাকতে হবে এবং অঙ্কগুলোর স্থানীয় মান থাকতে হবে। নিজস্ব মান থাকবে, বেস থাকবে এবং স্থানীয় মান থাকবে। যেমন 576.56 বেস 10, এটাকে আমরা কি বলতে পারি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেন? এখানে অঙ্কগুলোর নিজস্ব মান আছে 5 এর মান হচ্ছে 5, 7, 6, এক একটা অঙ্কের নিজস্ব মান আছে। তারপরে এদের বেসও আছে, বেস হচ্ছে 10, এবং এদের স্থানীয় মান আছে একক, দশক, শতক, এভাবে করা যাবে। সেই জন্য এটা হচ্ছে একটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা বলতেছে, এটাকে 4 ভাগে ভাগ করা হয়। দশমিক বা ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বাইনারি বা দ্বিমিক বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অক্টাল বা অষ্টমিক বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল বা ষোড়শ বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবার একটু বেস কি জেনে নি। কোন সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীকসমূহের মোট সংখ্যাকে বোঝায়। তাহলে সংখ্যা পদ্ধতির বেস কি? কোন সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীকসমূহের মোট সংখ্যাকে বোঝায়। তো কোন সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যাকে ব্র্যাকেটের মধ্যে লিখে ডান পাশে ছোট সাবস্ক্রিপ্ট করে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লিখতে হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কি 10। এখানে কয়টা অঙ্ক?
10টা, সেই জন্য বেস হচ্ছে কত 10। যে সংখ্যাটা ব্র্যাকেটের মধ্যে লিখে ডান পাশে ছোট সাবস্ক্রিপ্ট আকারে যেটা লেখা হয় এটা হচ্ছে বেস। এখানে বেস 10, এখানে হচ্ছে বেস 2। এটা একটু দেখি। তাহলে আমরা সংখ্যা পদ্ধতি পড়লাম কয় প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। প্রথমটা হচ্ছে কি ডেসিমেল। ডেসিমেলের মৌলিক চিহ্ন কি 0 থেকে 9 পর্যন্ত। এখানে কয়টা অঙ্ক? 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে কয়টা অঙ্ক? 10। এই 10 হচ্ছে কি বেস। উদাহরণ যেমন 576.56 বেস 10। এটাকে কি সংখ্যা বলা যাবে? ডেসিমেল সংখ্যা। কেন? এটাকে ডেসিমেল সংখ্যা বলতে গেলে দুটো শর্ত থাকতে হয়। একটা হচ্ছে মৌলিক চিহ্নগুলো এখানে যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে এই অঙ্কগুলো এখানে মৌলিক চিহ্নের মধ্যে থাকতে হবে এবং বেস 10 হতে হবে। তো প্রথম শর্ত 5 এখানে মৌলিক চিহ্নের মধ্যে আছে, তাই না? 7 মৌলিক চিহ্নের মধ্যে আছে, 6 মৌলিক চিহ্নের মধ্যে আছে। তাহলে এরকম 5 মৌলিক চিহ্নের মধ্যে আছে, 6 মৌলিক চিহ্নের মধ্যে আছে এবং বেস কত 10। সেজন্য এটাকে কি বলা হবে? ডেসিমেল সংখ্যা। তো ডেসিমেল সংখ্যা কি কি লিখবে? যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয় এবং এর বেস হচ্ছে 10 তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা। বাইনারি। তো বাইনারি মৌলিক চিহ্ন কি? বাইনারিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? দুইটা। কি কি? 0 এবং 1। তাহলে 0 এবং 1 এখানে কয়টা অঙ্ক? 2। তাহলে বাইনারি বেস কত? 2। যেমন 1011.101 বেস 2। এই 1টা এই মৌলিক চিহ্নের মধ্যে আছে, 0 মৌলিক চিহ্নের মধ্যে আছে, 1 মৌলিক চিহ্নের মধ্যে আছে এবং বেস 2। সেই জন্য এটাকে বলা হবে বাইনারি সংখ্যা। এরপরে আসে অক্টাল। অক্টাল হচ্ছে 0 থেকে 7। এখানে কয়টা অঙ্ক? 8টা অঙ্ক। সেই জন্য এর বেস হচ্ছে কত? 8। উদাহরণ হবে 270.56। যেমন 2 এখানে আছে, 7 এখানে আছে, 0 এখানে আছে, 5 এখানে আছে, 6 এখানে আছে এবং বেস হচ্ছে কি 8। এটাকে বলা হবে অক্টাল সংখ্যা। হেক্সাডেসিমেল 0 থেকে 9 এ বি সি ডি এফ এভাবে কত পর্যন্ত? এফ পর্যন্ত। 0 থেকে 9 এবং এ থেকে এফ কয়টা? এখানে কয়টা অঙ্ক? 16, 16টা। সেজন্য এর বেস হচ্ছে কত? 16। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যদি 10 আসে আমরা 10 লিখতে পারবো না, 10 এর পরিবর্তে কি লিখতে হবে? এ। একইভাবে 11 আসলে বি, 12 আসলে সি, 13 আসলে ডি, 14 আসলে ই এবং 15 আসলে এফ এভাবে লিখতে হবে। উদাহরণ হবে F0C.D6 বেস 16। এটাকে আমরা কি বলতে পারি? হেক্সাডেসিমাল সংখ্যা। কেন? এফ এই মৌলিক চিহ্নের মধ্যে আছে, 0 মৌলিক চিহ্নের মধ্যে আছে, সি মৌলিক চিহ্নের মধ্যে আছে, ডি মৌলিক চিহ্নের মধ্যে আছে এবং 6 মৌলিক চিহ্নের মধ্যে আছে এবং বেস হচ্ছে কত? 16। সেই জন্য এটাকে বলতে পারবো কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। ওকে, আচ্ছা বলো তো এটা কি সংখ্যা হবে? এটা কি সংখ্যা হবে? এটা কি বাইনারি সংখ্যা হবে? এটা বাইনারি সংখ্যা হবে না। কেন? বাইনারি সংখ্যা বলতে আমরা কি জানি? 0 এবং 1। তাহলে 1 এই মৌলিক চিহ্নের মধ্যে আছে, 0 মৌলিক চিহ্ন, কিন্তু এই 2টা কি মৌলিক চিহ্নের মধ্যে আছে? নাই। তাহলে এখানে 2 দেওয়ার কারণে বেস 2 ঠিক আছে, বেস 2 ঠিক আছে, কিন্তু এখানে মৌলিক চিহ্ন 2 দেওয়ার কারণে এটা বাইনারি সংখ্যা হবে না। ওকে, এটা কি সংখ্যা? এটা কি অক্টাল? এটা বেস 8। বেস 8 মানে কি অক্টাল। এটা কি অক্টাল সংখ্যা হবে? হবে না। কেন? এখানে আমরা জানি অক্টাল মানে হচ্ছে 0 থেকে 7। 0 থেকে 7 এই সংখ্যার মধ্যে 8 থাকার কারণে এটা অক্টাল সংখ্যা হবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা কি বুঝে গেছি? সংখ্যা পদ্ধতিগুলো চিনলাম।
আরেকটা কোয়েশ্চন আসে, কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের সুবিধা কারণ এটা একটু শিখে ফেলবে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন গণনার কাজে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো দশমিক পদ্ধতি। তো অঙ্কগুলো 0, 1, 2, 3 এভাবে কত পর্যন্ত? 9 পর্যন্ত। যেহেতু কম্পিউটার ইলেকট্রিক সিগন্যালের সাহায্যে কাজ করে, তাই এই অঙ্কগুলোকে আলাদা আলাদাভাবে কম্পিউটার ইলেকট্রিক সিগন্যালে প্রকাশ করা অসম্ভব না হলেও খুবই কঠিন। আচ্ছা, আমরা কেন কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার করি? আমরা যেটা ব্যবহার করি দৈনন্দিন জীবনে সেটা হচ্ছে দশমিক। তো দশমিকে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 10টা অঙ্ক, 0 থেকে 9। আবার কম্পিউটার কিভাবে কাজ করে? ইলেকট্রিক সিগন্যালের সাহায্যে কাজ করে। এখন এই 10টা অঙ্ককে কম্পিউটার ইলেকট্রিক সিগন্যালের সাহায্যে প্রকাশ করা অসম্ভব না হলেও একটু টাইম বেশি লাগবে, একটু সময় বেশি লাগবে। কিন্তু বাইনারি সংখ্যায় ব্যবহৃত অঙ্ক হচ্ছে 0 এবং 1। এখানে 2টা অঙ্ক থাকার কারণে সহজেই এটাকে ইলেকট্রিক সিগন্যালের সাহায্যে প্রকাশ করা যায়। এই কারণে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার না করে কম্পিউটারে কি ব্যবহার করি? বাইনারি সংখ্যা ব্যবহার করি। কারণ হচ্ছে দশমিকে 10টা অঙ্ক, এগুলাকে ইলেকট্রিক সিগন্যালে প্রকাশ করতে একটু টাইম বেশি লাগবে। অপরপক্ষে বাইনারিতে 2টা অঙ্ক, যা সহজে ইলেকট্রিক সিগন্যালের সাহায্যে প্রকাশ করা যায়। 2 নাম্বার সুবিধা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির যাবতীয় হিসাব নিকাশ বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্যে করা যায়। আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতির সাহায্যে যোগ বিয়োগ করি, এই যোগ বিয়োগগুলো আবার বাইনারি সংখ্যার সাহায্যেও করা যায়। 3 নম্বর সুবিধা হচ্ছে বৈদ্যুতিক সিগন্যাল চালু থাকলে অন এবং বন্ধ থাকলে অফ। আমরা চালু থাকলে বলি অন, বন্ধ থাকলে অফ। আবার বেশি ও কম হলে, বেশি হলে বলি হাই, কম হলে লো। কিন্তু বাইনারি সংখ্যায় অন, হাই, থ্রু সবগুলাকে 1 দ্বারা প্রকাশ করা হয়। আবার অফ, লো, ফলস সবগুলাকে কি দ্বারা প্রকাশ করা হয়? 0 দ্বারা। যেমন অন, অফ, থ্রু এই 3টা কথাকে আমরা 1 দ্বারা প্রকাশ করতে পারবো। আবার অফ, লো, ফলস এই সবগুলাকে কি দ্বারা প্রকাশ করা যাবে? 0 দ্বারা প্রকাশ করা যাবে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অবস্থা থাকায় ইলেকট্রিক সার্কিট ডিজাইন করা সহজ হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 থাকায়, তো এই দুইটা 0 এবং 1 এর সমন্বয়ে ইলেকট্রিক সার্কিট ডিজাইন করা সহজ হয়। 5 নম্বর সুবিধা হচ্ছে সাধারণত কম্পিউটার আমরা যে ডাটা বলি, বর্ণ, চিহ্ন, সংখ্যা, অক্ষর সবগুলোকে ডেটা বলা হয়। সাধারণত কম্পিউটার এই ডাটাকে ASCII কোডের মাধ্যমে প্রকাশ করে। আর বিভিন্ন ধরনের কোডগুলো গঠিত হয় কার মাধ্যমে? বাইনারি সংখ্যার মাধ্যমে। তো এই সকল কারণে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক। ওকে, এই কোয়েশ্চনটা একটু শিখে নিতে পারো। আমি একটু সংক্ষেপে আলোচনা করব, যেহেতু তোমরা এগুলো আগে এসএসসি তো পড়ে আসছো, ক্লাসেও পড়ছো, জাস্ট রিভিউ করতেছি। এখন দেখাচ্ছি দশমিক সংখ্যা দেওয়া থাকলে সেটাকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করব। ডেসিমেল থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করব। এখানে আমি চার্ট দেখাচ্ছি, একটু যারা চার্টটা খেয়াল করো, যারা চার্ট পারবে অঙ্কগুলো পারবে। মানে আমি এখানে একটা সংখ্যা লিখলাম 25.61। এটা কি সংখ্যা? এটা হচ্ছে বেস 10 না, দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যার এখানে 2টা পার্ট, একটা হচ্ছে দশমিকের আগের অংশ আর একটা হচ্ছে দশমিকের পরের অংশ। দশমিকের আগের অংশটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। দশমিকের আগের অংশকে বলা হয় কি? পূর্ণ সংখ্যা। আর দশমিকের পরের অংশকে বলা হয় কি? ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যার জন্য এক ধরনের নিয়ম, আবার ভগ্নাংশের জন্য আরেক ধরনের নিয়ম। প্রথমে দেখি ডেসিমেল থেকে, দশমিক থেকে যদি বাইনারিতে প্রকাশ করতে হয়, বাইনারির বেস কত? 2। বাইনারি বেস কত? 2। তাহলে পূর্ণ সংখ্যা হলে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, এরকম করে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করতে হবে। আর আনসার লিখতে হবে, এখানে যে আনসার গুলো পাবো সেগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আনসার পেয়ে যাবো। তাহলে দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে কি করতে হবে? বাইনারি বেস হচ্ছে 2, পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে। আর ভগ্নাংশ কত? 0.61। এটাকে কি করতে হবে? 2 দ্বারা
গুণ করতে হবে। বুঝা গেছে? তাহলে দশমিক সংখ্যা দেওয়া থাকলে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে প্রথমে বাইনারি বেস কত 2, দশমিকের আগের অংশকে 2 দ্বারা ভাগ করব আর দশমিকের পরের অংশকে 2 দ্বারা গুণ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আনসার লিখতে হবে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে, ভগ্নাংশের ক্ষেত্রে লিখতে হবে উপর থেকে নিচের দিকে সাজিয়ে। ওকে, এবার দেখো ডেসিমেল থেকে অক্টাল। প্রথমে দেখি অক্টালের বেস কত 8, তাহলে এটাকে আমরা কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। এটাকে কত দ্বারা গুণ করব? 8 দ্বারা গুণ করব, কারণ এটার বেস হচ্ছে কত 8। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কত দ্বারা ভাগ করব? হেক্সাডেসিমেলের বেস কত 16, তাহলে 16 দ্বারা ভাগ করব আর কি 16 দ্বারা গুণ করব। বুঝা গেছে? দশমিক সংখ্যা দেওয়া আছে, দশমিক সংখ্যা দেওয়া আছে। দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। কি করব? বাইনারি বেস কত 2, তাহলে কি করব? পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব, ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করব। ওকে, তারপরে ডেসিমেল থেকে ধরো অক্টালে রূপান্তর করো। অক্টালের বেস কত 8, কি করতে হবে? পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা ভাগ করব, ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করব। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের বেস কত 16, তাহলে কি করতে হবে? 16 দ্বারা ভাগ করব, 16 দ্বারা গুণ করব, ভগ্নাংশ হলে 16 দ্বারা গুণ করব। ডেসিমেল থেকে সাপোজ বেস 4, কি করতে হবে? ডেসিমেল থেকে আমরা কোথায় যাচ্ছি? বেস 4 এ, তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে এই চারটা দ্বারা আমরা বুঝে গেছি ডেসিমেল থেকে যার কাছে যাব, ডেসিমেল থেকে যার কাছে যাব, যেই সংখ্যার কাছে যাব, যেই সংখ্যা পদ্ধতির কাছে যাব, তার বেস দ্বারা ভাগ করতে হবে, বেস দ্বারা গুণ করতে হবে। ডেসিমেল থেকে বের হলেই যার কাছে যাব তার বেস দ্বারা ভাগ করব পূর্ণ সংখ্যাকে, আর ভগ্নাংশ হলে বেস দ্বারা গুণ করব। ক্লিয়ার? এটা মনে থাকবে? তো একটা করে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। এটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যার দুইটা পার্ট, দশমিকের আগের অংশ এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, দশমিকের পরের অংশ এটাকে বলা হয় ভগ্নাংশ। এটাকে কিসে রূপান্তর করতে হবে? বেস 2। বেস 2 মানে কি? বাইনারিতে রূপান্তর। ইতিমধ্যে আমরা পড়ে আসি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে কি করতে হবে? পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ আর ভগ্নাংশকে 2 দ্বারা গুণ। তো দশমিকের আগের অংশ 17, এভাবে লিখবো 17, তারপরে কি দিলাম? ভাগশেষ। এটাকে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। যদি 17 কে 2 দ্বারা ভাগ করি, 3 কে যদি 2 দ্বারা ভাগ করি কয়বার যাবে? 8 × 2 = 16, ভাগশেষ কত? 1। তাহলে এই যে 8, এই 8টা হচ্ছে ভাগফল, 8 এখানে বসবে, 8 এখানে বসবে, আর একটা টান দিয়ে ভাগশেষটা এখানে বসবে। ওকে, তাহলে 8টা বসছে কোথায়? এখানে, আর ভাগশেষটা কোথায়? এই জায়গায়। ওকে, এবার এই 8 কে আবার 2 দ্বারা ভাগ করব, এই 8 কে আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে 8 কে যদি 2 দ্বারা ভাগ করি, এই 8 কে যদি 2 দ্বারা ভাগ করি কয়বার যাবে? 4 × 2 = 8, ভাগশেষ কত? 0। তাহলে এই জায়গায় হবে 4, এখানে টান দিয়ে কি লিখবো? 0, 4, 0। আবার 2 দ্বারা ভাগ কয়বার যাবে? 2 বার, 2 × 2 = 4, ভাগশেষ কত? 0। আবার 2 কে 2 দ্বারা ভাগ কয়বার যাবে? 1, ভাগশেষ কত? 0। আবার এই 1 কে 2 দ্বারা ভাগ কয়বার যাবে? 0 বার। 1 হচ্ছে 2 বড়, সেজন্য ভাগফল হবে 0, আর ভাগশেষ হবে কত? 1। আনসার লিখতে হবে কিভাবে? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। তাহলে এটা কি লিখলাম? সুতরাং 17 সমান 1, প্রথমে নিচ থেকে উপরে আনসার লিখতে হবে, নিচ থেকে উপরে। প্রথমে 1, তারপরে 0, তারপরে এই 0, তারপরে এই 0, তারপরে 1। ওকে, বেস কত? 2, কারণ বাইনারিতে রূপান্তর করতেছি।
এবার আসি ভগ্নাংশ দশমিকের পরের অংশ ভগ্নাংশের ক্ষেত্রে এটাকে দুইটা পার্ট করব এক পাশে লিখব পূর্ণাংশ আর এই পাশে ডান পাশে লিখব ভগ্নাংশ 0.125 ভগ্নাংশ 0.125 লিখলাম এটাকে কত দ্বারা গুণ করব 2 দ্বারা গুণ করলে কত হয় গুণ করলে আসবে এরকম 250 গুণফল এরকম আসবে তো কয় ঘর আগে দশমিক 1 2 3 3 ঘর আগে দশমিক দিলাম দশমিকের আগে যদি কিছু না আসে তাহলে 0 দিতে হবে 0.250 এখন দেখো দশমিকের আগের অংশকে আমরা কি বলতাম পূর্ণ সংখ্যা দশমিকের পরের অংশকে কি বলতাম ভগ্নাংশ তো এই দশমিকের আগে কি আছে 0 0 পূর্ণাংশের ঘরে লিখলাম আর 0.250 এগুলো কিসে লিখলাম ভগ্নাংশ ঘরে এই ভগ্নাংশকে আবার 2 দ্বারা গুণ 2 দ্বারা গুণ করলাম 0.500 আবার 0.500 কে 2 দ্বারা গুণ কত আসবে 1.00 এখানে কি আর ভগ্নাংশ আছে 1.00 চলে আসছে না যদি ভগ্নাংশ না থাকে এখানে অঙ্ক শেষ আর যদি না মিলে আরো করা যাবে এরকম হয় কমপক্ষে 5 ঘর দেখাবো তো এটা আনসার লিখতে হবে কি উপর থেকে নিচে এভাবে কিভাবে লিখবো 0.125 বেস 10 0.125 বেস 10 সমান কি পাইলাম পয়েন্ট দিলাম তাহলে 0 লিখলাম প্রথমে 0 তারপরে এই 0 তারপরে 1 বেস 2 এবার এটার কম্বাইন্ড রেজাল্ট হচ্ছে নির্ণয় বাইনারি সংখ্যা এটা পয়েন্ট এটা বুঝা গেছে এটা কি করলাম দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম কি করছি পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করছি আর ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করছি একটু প্র্যাকটিস করতে হবে এবার ডেসিমেল টু বাইনারি আরেকটা করে দেখাচ্ছি তাহলে কি করব দশমিকের আগের অংশ পূর্ণাংশের ক্ষেত্রে 1 to 5 এটাকে কত দ্বারা ভাগ করলাম 2 দ্বারা কতক্ষণ ভাগ করতে হবে যতক্ষণ না ভাগফল 0 হয় আনসার লিখতে হবে কি নিচ থেকে উপরে যেমন 1 to 5 1 1 1 1 0 1 আর ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণাংশ ভগ্নাংশ 0.105 এটাকে 2 দ্বারা গুণ করলাম তো যেহেতু আরো করা যাবে সেজন্য কত ঘর দেখাইলাম 1 2 3 4 5 ঘর আনসার লিখতে হবে কত উপর থেকে নিচে আর যদি না মিলে এটা যেমন আরো করা যাবে সেজন্য এখানে কি দিলাম ডট 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 আরো করা যাবে ওকে এটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি এটাকে বাইনারিতে রূপান্তর করো এটা কি সংখ্যা ডেসিমেল সংখ্যা কিসে রূপান্তর করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে এটা বাড়ির কাজ দিলাম আমি আনসারটা বলে দিচ্ছি আনসার হচ্ছে 0.111 বেস 2 এই অঙ্কটা নিজেরা করবা আনসার দিলাম এবার আসলে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর আমরা জানি ডেসিমেল থেকে যার কাছে যাব তার বেস দ্বারা ভাগ করব বেস দ্বারা গুণ করব ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করো তো দশমিকের আগের অংশ কি করব এটাকে কত দ্বারা ভাগ করব 8 দ্বারা ভাগ করব 8 দুগুণ 16 দুইবার যাবে ভাগশেষ কত 1 আবার 2 কে 8 দ্বারা ভাগ করব কত হবে ভাগফল 0 ভাগশেষ কত 2 ভাগফল 0 আসলে আমার অঙ্ক শেষ আনসার লিখতে হবে উপর থেকে নিচে দশমিকের পরের অংশ হচ্ছে 0.125 এটাকে কত দ্বারা গুণ করবো 8 দ্বারা কত আসবে 1.00 যেহেতু এখানে আর ভগ্নাংশ নাই সেজন্য আনসার হবে কত 1 তাহলে নির্ণয় অক্টাল সংখ্যা হচ্ছে 21.1 বেস 8 এটাও প্র্যাকটিস করবে বার এই সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো এটা কি সংখ্যা ডেসিমেল সংখ্যা কিসে রূপান্তর করতে হবে অক্টাল তো ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হলে কি করতে হয় অক্টালের বেস কত 8 দ্বারা ভাগ করতে হবে 8 দ্বারা গুণ করতে হবে এটাকে 8 দ্বারা ভাগ করব কয়বার যাবে 52 ভাগশেষ কত 7 আবার 8 দ্বারা ভাগ করব কয়বার যাবে 6 বার ভাগশেষ কত 4 আবার 8 দ্বারা ভাগ করব কয়বার যাবে 0 বার ভাগশেষ কত 6 আনসার হবে কত 647 বেস 8 ভগ্নাংশের ক্ষেত্রে 0.150 কত করো 8 দ্বারা গুণ করব কত আসবে 1.200 আবার 8 দ্বারা গুণ করব কত আসবে 1.600 আবার 8 দ্বারা গুণ করব 4.800 আবার 8 দ্বারা গুণ করব 6.400 আবার 8 দ্বারা গুণ করব 3.200 এটা আনসার লিখতে হবে কি উপর থেকে নিচে ওকে
তাহলে নির্ণয় অক্টাল সংখ্যা কত 647 পয়েন্ট কত পেলাম এখানে 11463 এটা আরো করা যাবে সেজন্য ডট ডট দিলাম এটা কি করলাম ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম এটা নিজেরা করবা এই সংখ্যাকে কিসে রূপান্তর করবো অক্টাল সংখ্যায় রূপান্তর করবো আনসার হচ্ছে কত 0.8 বেস 8 এবার হেক্সাডেসিমেলে রূপান্তর করো তো হেক্সাডেসিমেলের বেস কত 16 তাহলে 16 দ্বারা ভাগ করব 16 দ্বারা গুণ করব এই ক্ষেত্রে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10 লেখা যাবে না 10 এর পরিবর্তে কি লিখতে হবে a 11 এর পরিবর্তে b 12 এর পরিবর্তে c 13 এর পরিবর্তে d 14 এর পরিবর্তে e 15 এর পরিবর্তে f তাহলে এই সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি লিখবো 16 দ্বারা ভাগ কয়বার যাবে 26 বার ভাগশেষ কত 7 এটাকে আবার 16 দ্বারা ভাগ একবার যাবে ভাগশেষ কত 10 10 ব্র্যাকেট দিয়ে কি লিখতে হবে a আবার 16 দ্বারা ভাগ কয়বার যাবে 0 বার ভাগশেষ কত 1 তাহলে আনসার লিখতে হবে কি 1a7 10 লিখা যাবে না 1a7 বেস কত 16 ভগ্নাংশের ক্ষেত্রে কত দ্বারা গুণ করব 16 দ্বারা তাহলে এটাকে 16 দ্বারা গুণ করলে কত হবে 2.400 আবার 16 দ্বারা গুণ করলে হবে 6.400 আবার 16 দ্বারা গুণ করলে হবে 6.400 তাহলে এটা आंसर কি হবে 2.66 ওকে কম্বাইন आंसर 1 এর 7.266 পারা যাবে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর এটাও কি দশমিক সংখ্যা এটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলে কি আসবে 16 দ্বারা ভাগ করলে কত 17 এটা কত আসবে 1 10 আসছে লিখলাম তারপরে 14 আসছে ই 14 আজকে আমি দশমিক সংখ্যা থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখাইলাম দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যেমন দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি শিখালাম কি করছি 2 দ্বারা ভাগ করছি 2 দ্বারা গুণ করছি দশমিক থেকে অক্টালে শিখালাম কি করলাম 8 দ্বারা ভাগ করছি 8 দ্বারা গুণ করছি দশমিক থেকে হেক্সাডেসিমাল কত দ্বারা ভাগ করছি 16 দ্বারা ভাগ করছি 16 দ্বারা গুণ করছি মনে থাকবে আজকে আমরা ডেসিমেল থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখলাম আগামী ক্লাসে এই বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায় তা শিখব এগুলা সাথে সাথে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করে ফেলতে হবে খাতায় লিখতে হবে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে আমি একটা করলাম তোমরা নিজেরা একটা সংখ্যা লিখে সেটাকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল থেকে অক্টাল ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর এইভাবে শিখতে হবে আমি আগে বলছিলাম যে বিষয়গুলো বোঝানোর দরকার যে টপিকস গুলো বোঝানোর দরকার সেই টপিকস গুলো আলোচনা করবো এবং সংক্ষেপে আলোচনা করব তো প্রথমে আমি সংখ্যা পদ্ধতি আলোচনা করতেছি তারপরে একটু গেট আলোচনা করে তারপরে অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো যে টপিকস গুলো পড়ানোর দরকার যেগুলো বোঝানোর দরকার সেইগুলো নিয়ে আলোচনা করব যে কয়টা অনলাইন ক্লাস পাই তার মধ্যেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবা আগামী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ